হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আমি সর্বদা তোমাদের সাথে আছি, সর্বদা তোমাদের পাশে আছি। তোমরা এগিয়ে চলো, তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন দেরি নেই। এই অল্প কদিনের মধ্যে তোমাদের সমস্ত সাবজেক্ট সুন্দরভাবে কিন্তু রিভিশন দিতে হবে। একদম প্ল্যানিং করে, পরিকল্পনা করে প্রতিটা মুহূর্তকে কিন্তু কাজে লাগাতে হবে। এখন কোনো রকম কোনো বাজে সময় নষ্ট করবে না, অপ্রয়োজনীয় কোনো সময় নষ্ট করবে না। এই কদিন টোটাল ফোকাস করো নিজের পড়াশোনার উপর। ভালো রেজাল্ট করতে হবে, মনে এই ভরসা রাখো, সাহস রাখো, তাহলেই পারবে। ঠিক আছে, তো দেখো আমাদের এই মুহূর্তে যে গ্রুপ ডি সলভ পর্ব চলছে আমাদের চ্যানেলে। পর্ষদের টেস্ট পেপার তোমরাই প্রেফার করেছো, তোমরা বলেছো স্যার পর্ষদের টেস্ট পেপার থেকে শুরু করুন। সেই হিসাবে আমি পর্ষদের টেস্ট পেপারই শুরু করেছি। গ্রুপ ডি সলভ আজকে আরও একটি স্কুল, পাটাকামারি রাজেন্দ্রনাথ হাই স্কুল, খুব সুন্দর একটি পেজ। আমি সেই স্কুলের মাননীয় শিক্ষক শিক্ষিকাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটি পেপার স্টুডেন্টদের দেওয়ার জন্য। তো চলো আজকে পাটাকামারি রাজেন্দ্রনাথ হাই স্কুলের গ্রুপ ডি আমরা সলভ করব। প্রত্যেকটি প্রশ্ন সুন্দরভাবে বুঝে নেবে। কোথাও কোনো অসুবিধা হলে পরে আমাকে জানিও, আমি এখানে একাধিকবার করে তোমাদের বলে দেবো। প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে রেডি করে নিও। ওকে, ইতিমধ্যে তোমাদের যে গ্রুপ ডি পেপার সলভ করে দিয়েছি সেটা নিশ্চয়ই তোমাদের রেডি হয়ে গেছে। চলো আজকের পেজটা গ্রুপ ডি সলভ করি। প্রথমে দেখো 4.1-এ গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো, সূত্রটিকে ভিটি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। আচ্ছা, আমি লিখে নিই, যেগুলো লেখার সেগুলো লিখে নিলে তোমাদের ভিডিওটা বরঞ্চ ছোট হবে, তোমাদেরই সুবিধা হবে। দেখো চার্লসের সূত্র হচ্ছে স্থির চাপে, এটা চার্লসের সূত্রের বিবৃতি। চার্লসের সূত্রের বিবৃতি কি বলছে? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বা হ্রাস করলে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন অপেক্ষা 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি পায় বা হ্রাস পায়। এবার এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে দিই, যেটা স্টুডেন্টরা খুব ভুল করে। এখানে যেহেতু এখানে যদি শুরুতে বৃদ্ধি লেখো পরে হ্রাস লেখো, এখানেও কিন্তু শুরুতে বৃদ্ধি পরে হ্রাস লিখতে হবে। এই দুই জায়গা কিন্তু এলোমেলো হয়ে গেলে কিন্তু পুরো কেটে দিয়ে শূন্য বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্রের বিবৃতিটা হলো। এবার বলছে সূত্রটিকে ভিটি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। চলো এবার কি জানি আমরা, তাহলে কি দেখছি? প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করলে তার আয়তন 1/273 অংশ হারে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন অপেক্ষা 1/273 অংশ হারে হ্রাস পায়। তাহলে ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, দেখো বুঝে নাও একটু, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ধরে নিলাম V0। সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমালে আয়তন, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমালাম, আয়তন কমবে কত? আয়তন কমবে যে বললাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন অপেক্ষা 1/273 অংশ কমবে, তাহলে V/273 অংশ কমে যাবে। সুতরাং -1 ডিগ্রি সেলসিয়াসে আয়তন হবে কত? তাহলে ছিল কত? V0, আর কমলো কতটা? এতটা। তাহলে এখন আয়তন হবে V0 - V0/273। ঠিক আছে, তাহলে V0 কমন নাও, 1 - 1/273। এইভাবে উষ্ণতা কমাতে কমাতে যদি -273 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, তখন তাহলে আয়তন কত হবে? তখন আয়তন হবে V0 × 1 - 273/273। দ্যাট মিনস V0 × 1 - 1, দ্যাট ইজ V0 × 0, দ্যাট ইজ 0। তাহলে দেখতে পেলাম -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয়ে গেল? 0 হয়ে গেল। এবার এটাকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে যদি আমি প্রকাশ করি, দেখো ধরলাম এইটা V আর এটা স্মল t, অর্থাৎ সেলসিয়াস স্কেলে, দেখতেই পাচ্ছ। তাহলে এইটা যদি 0 হয়, -273 নিশ্চয়ই এদিকে আসতে হবে, তাই তো? এদিকে আসতে হবে। ধরে নিলাম এই জায়গাটা এসে -273। এখন যেহেতু -273 আয়তন 0 হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গায় এটা V, y অক্ষে কি রয়েছে? V। তাহলে V, এই সরলরেখার উপর V এর আয়তন, V এর মান কত? 0। তাহলে এই জায়গাটা এসে 0, এই জায়গায় স্পর্শ করছে। তাহলে দেখো এইবার এইটা যত উষ্ণতা আস্তে আস্তে বাড়ছে, আয়তনও বাড়বে। উষ্ণতা যত বাড়বে আয়তনও বাড়বে। তাহলে এইভাবে আস্তে আস্তে সরল রেখাটা এরকম ভাবে চলে যায়। বোঝা গেল? তাহলে V বনাম, এটা হচ্ছে V বনাম স্মল t, অর্থাৎ সেলসিয়াস স্কেলে t। বোঝা গেল? তাহলে আমি প্রথমে চার্লসের সূত্রের বিবৃত করলাম এবং সূত্রটার থেকে আমি ব্যাখ্যা দিয়ে দিলাম যে -273 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত হয়? যে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়। সেটাকে আমি তারপর V বনাম t লেখচিত্রে দেখিয়ে দিলাম। বোঝা গেল? তোমরা বুঝতে পারলে? দেখো পরের অঙ্কটা, 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ CO2 উৎপন্ন হয়, সেই পরিমাণ CO2 উৎপাদনের জন্য কত পরিমাণ CaCO3 এর সঙ্গে এই সিলের বিক্রিয়া ঘটাতে হবে। চলো, অঙ্কটা কিন্তু দুটো পার্ট। প্রথম পার্টে
যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, তার মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বের করে নিয়ে সেটাকে দ্বিতীয় পার্টে ব্যবহার করতে হবে। চলো দুটো পার্ট করেই করবো আমরা। প্রথমে দেখো, প্রথমে কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ার সমীকরণ লিখলাম, C+O2 = CO2। ঠিক আছে। আচ্ছা, সি মানে আমরা জানি এটা কত, 12 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইড আমরা জানি 44 গ্রাম। তাহলে দেখতেই পাচ্ছ যে 12 গ্রাম কার্বন উৎপন্ন করে কত, 44 গ্রাম CO2। তাহলে 1 গ্রাম কার্বন উৎপন্ন করবে 44/12 গ্রাম CO2। সুতরাং এখানে বলেছে 24 গ্রাম, এই যে 24 গ্রাম কার্বন, সুতরাং 24 গ্রাম কার্বন উৎপন্ন করে 44 × 12, 44 × 12 নয়, 44 × 24/12, তাহলে 12 × 2 = 24, তার মানে কত গ্রাম, 88 গ্রাম। তাহলে এই যে 24 গ্রাম কার্বন, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো, 88 গ্রাম। এইবার চলো দ্বিতীয় পার্ট, CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ার সমীকরণ লেখো। CaCO3 প্লাস 2HCl, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদের, সমান CaCl2 প্লাস CO2 প্লাস 2H2O। একদম ব্যালেন্স ইকুয়েশন আমি লিখে ফেললাম, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না। এবার বলছি সেই পরিমাণ CO2 উৎপাদনের জন্য কত পরিমাণ CaCO3, তাহলে এটা লাগবে, সঙ্গে HCl এ বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে CaCO3 লাগবে আর CO2 লাগবে। CaCO3 এর ওজন বের করো, এখানে দিয়ে দিয়েছে পারমাণবিক ওজন Ca মানে কত, Ca মানে 40, কার্বন এখানে একটা আছে তার মানে 12, আর 3টে অক্সিজেন আছে 3 × 16 = 48, তাহলে কত হলো মোট 88, তার মানে 100। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, দেখতেই পাচ্ছ 44 গ্রাম। ব্যাস, পেয়ে গেছি। এবার উল্টে দাও, তাহলে 44 গ্রাম CO2 উৎপাদনে CaCO3 লাগে কত গ্রাম, দেখতেই পাচ্ছ 100 গ্রাম। সুতরাং 1 গ্রাম CO2 উৎপাদনের জন্য CaCO3 লাগে 100/44 গ্রাম। সুতরাং 88 গ্রাম CO2 উৎপাদনের জন্য CaCO3 লাগবে 100 × 88/44, কেটে গেল 2, তার মানে কত গ্রাম, 200 গ্রাম। ব্যাস, অঙ্ক হয়ে গেল, কোনো অসুবিধা নেই। অঙ্কটাকে জাস্ট দুটো পার্টে করতে হলো, বুঝে গেল। প্রথম পার্টে আমি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বের করে নিলাম, 24 গ্রাম কার্বন কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে সেটা বের করে নিলাম। দ্বিতীয় পার্টের সমীকরণ লিখে আমি দেখতে পেলাম 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন। সুতরাং আগের যে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সেটা তৈরি করতে গেলে তাহলে কত ক্যালসিয়াম কার্বনেট কত পরিমাণ লাগবে, 200 গ্রাম। অঙ্ক হয়ে গেল, বুঝতে পারলে? চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো, অথবা অঙ্ক করতে 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া ঘটানো হলে কি পরিমাণ NaOH উৎপন্ন হবে, উৎপন্ন H2 এর STBতে আয়তন কত হবে। চলো আগে সমীকরণটা লিখে নেওয়া যাক। সমীকরণটা হচ্ছে 2Na প্লাস 2H2O সমান 2NaOH প্লাস H2। ওকে, এটা কিন্তু ব্যালেন্স সমীকরণ, দেখতেই পাচ্ছ দুদিকে একদম ব্যালেন্স সমীকরণ। এবার বলছে 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে কি পরিমাণ NaOH উৎপন্ন হবে, তাহলে লাগবে হচ্ছে এইটা আর লাগবে এইটা। তাহলে এই দুটোর ওজন বের করে নিই। চলো 2Na, তাহলে 2 × Na কত, Na 23, তাহলে 2 × 23 তার মানে কত, 46। আচ্ছা, 2NaOH বের করো, তাহলে N এর কত, N এর 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1, তাহলে 17 আর 23 কত, 40, 40 × 2 = 80। ব্যাস, তাহলে কি পেলাম, 46 গ্রাম সোডিয়াম। তাহলে দেখো 46 গ্রাম সোডিয়াম উৎপন্ন করে 80 গ্রাম কি NaOH, দেখতেই পাচ্ছ। তাহলে 1 গ্রাম সোডিয়াম উৎপন্ন করে 80/46 গ্রাম NaOH। সুতরাং 2.3 গ্রাম সোডিয়াম উৎপন্ন করে 80 × 2.3/46। পয়েন্ট উঠে গেল, নিচে 10 এলো, 23 × 2 = 46, 10 × 2 = 20, 20 উপরে 80, তার মানে কত গ্রাম, 4 গ্রাম। বোঝা গেল, 4 গ্রাম। ক্লিয়ার? তাহলে প্রথম পার্টটার উত্তর পেয়ে গেল, কি পরিমাণ NaOH উৎপন্ন হবে। সুতরাং উৎপন্ন NaOH সমান কত গ্রাম, 4 গ্রাম। একটা পার্ট মিটলো। এবার চলো দ্বিতীয় পার্টে, উৎপন্ন H2 এর STBতে আয়তন কত হবে। উৎপন্ন H2 বিক্রিয়ার দিকে তাকাও তো, H2 কত মোল তৈরি হচ্ছে, তাহলে উৎপন্ন দেখতেই পাচ্ছ। আচ্ছা না, এটা বললে তো হবে না, দেখতে হবে এক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে। চলো, উৎপন্ন H2 এর, তার মানে
এখানে 2.3 গ্রাম সোডিয়ামের ব্যাপার চলে আসছে, তাহলে এখানে 4 গ্রাম 2.3 গ্রাম দেখতেই পাচ্ছ 46 গ্রাম সোডিয়াম উৎপন্ন করে। চলো 46 গ্রাম সোডিয়াম উৎপন্ন করে 1 মোল হাইড্রোজেন, দেখতেই পাচ্ছ এর আগে 1 আছে, 1 মোল হাইড্রোজেন, তাহলে 1 গ্রাম সোডিয়াম উৎপন্ন করে, আমি আগে মোলটা বের করে নিই তারপর আয়তন বের করে নেব, 1/46। সুতরাং 2.3 গ্রাম সোডিয়াম উৎপন্ন করে 2.3/46, পয়েন্ট নিচে এলো, নিচে 10, 23 দুগুণে 46, তার মানে 1/20 মোল, 1/20 মোল। এবার 1 মোলের আয়তন আমরা জানি 22.4 লিটার, সুতরাং 1/20 মোলের আয়তন কত হবে? 1/20 মোলের আয়তন হবে 22.4 ইন্টু 1/20 লিটার সমান সমান কত হবে? ক্যালকুলেশন করে আমি বসিয়ে দিই। চলো এটা ক্যালকুলেশন করে দেখলাম, এটা বেরোচ্ছে 1.12 লিটার। এটা বুঝিয়ে দিই ব্যাপারটা। দেখো এটা কি বলছে? উৎপন্ন H2 এর এসটিপিতে আয়তন কত হবে। আচ্ছা, এটা তো 2.3 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করেছে, তাহলে 2.3 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করে উৎপন্ন করবে কত গ্রাম হাইড্রোজেন, সেটা তো আমাকে বের করতে হবে। আমাকে এই সমীকরণ দিয়ে করলে তো হবে না। এই সমীকরণে দেখতে পাচ্ছি 46 গ্রাম সোডিয়াম উৎপন্ন করছে 1 মোল হাইড্রোজেন, তাহলে 2.3 গ্রাম সোডিয়াম উৎপন্ন করবে কত মোল? 1/20 মোল বের করে নিলাম। এবার 1 মোলের আয়তন আমরা জানি এসটিপিতে 22.4 লিটার, সুতরাং 1/20 মোলের আয়তন হবে 22.4 ইন্টু 1/20 লিটার, দ্যাট ইজ 1.12 লিটার। ওকে, বুঝতে পারলে? চলো এবার 4.3 বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে দেখাও যে এর একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়। চলো আগে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককটা আমি লিখে নিই। দেখো সংজ্ঞাটা আমি লিখে নিলাম। প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। আচ্ছা, এবার দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্নের জন্য আলাদা করে এরকমভাবে ডিজাইন করে নেবে। আমি তোমাদের বলেছি যদি পার্ট কোয়েশ্চেন থাকে 1টা 2টো বা 3টে এরকমভাবে করে নিলে যিনি খাতা দেখবেন তার চোখে পড়বে যে 3টে উত্তর বা 2টো উত্তর। ঠিক আছে, যে সংজ্ঞা হলো। এবার দ্বিতীয় পার্টে চলো। দ্বিতীয় পার্টে কি বলছে দেখাতে হবে। আচ্ছা, ধরা যাক T1 উষ্ণতায়, দেখো কিভাবে আমি দেখাচ্ছি, দেখো ধরা যাক T1 উষ্ণতায় একটি কঠিন পদার্থের দৈর্ঘ্য হচ্ছে L1, ওকে, এবং T2 উষ্ণতায় কঠিন পদার্থের দৈর্ঘ্য হচ্ছে L2। সুতরাং এখানে উষ্ণতার বৃদ্ধি কত হলো? উষ্ণতার বৃদ্ধি হলো T2 মাইনাস T1, আর দৈর্ঘ্যের বৃদ্ধি হলো কত? দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1। এবার সংজ্ঞাতে খেয়াল করো, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, তাহলে এখানে উষ্ণতা বৃদ্ধি হলো T2 মাইনাস T1, তাহলে T2 মাইনাস T1 এর জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস A1। বলছে দেখো প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য প্রসারণ হয়, সুতরাং এখানে উষ্ণতার বৃদ্ধি আর দৈর্ঘ্য বৃদ্ধি বের করে ফেললাম। সুতরাং প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য আর প্রতি একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য প্রসারণের হিসাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লিখে ফেলো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। দেখতেই পাচ্ছ উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, তাহলে আর শুধুমাত্র নিচে উষ্ণতা আছে, তাহলে সমজাতীয় রাশির কোনো কি হবে? তাহলে উপরে দৈর্ঘ্যের একক লিখেই যদি দিই আমি, উপরেও দৈর্ঘ্যের একক নিচেও দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতার একক, আমি যদি এইভাবে লিখি তাহলে দেখতেই পাচ্ছ দৈর্ঘ্য একক কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি 1 বাই উষ্ণতার একক। তাহলে পরিষ্কার দেখে নিলে যে এর একক অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়। বোঝা গেল? এটা কার উপর নির্ভরশীল? উষ্ণতার এককের উপর নির্ভরশীল। চলো নেক্সট প্রশ্ন দেখি। চলো এবার অথবাই খুব সুন্দর একটি প্রশ্ন, তড়িৎ রোধের সঙ্গে সাদৃশ্য বুঝিয়ে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো। চলো তড়িৎ রোধের সঙ্গে সাদৃশ্য বুঝিয়ে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করতে হবে। আচ্ছা ধরা যাক আগে প্রথমে লিখে নাও, ধরা যাক ডি বেধ এবং এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার ব্লকের আমি দুটো পার্ট করে লিখছি, বাঁদিকে লিখছি একটা, ডান দিকে লিখবো একটা।
আয়তাকার ব্লকের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা যথাক্রমে θ1 এবং θ2, যেখানে θ2 গ্রেটার দেন θ1। বুঝতেই পারছো তাহলে কোথা থেকে কোথায় তাপ পরিবাহিত হবে। ওকে, এবার ধরা যাক উষ্ণতর পৃষ্ঠ থেকে, বুঝে নাও ব্যাপারটা, শীতলতর পৃষ্ঠে টি সময়ে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হয়। সুতরাং সমীকরণ থেকে অর্থাৎ পরীক্ষালব্ধ ফলাফল থেকে আমরা পাই কিউ বাই টি সমান সমান কে ইন্টু এ ইন্টু θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই ডি। এটা পাই, বোঝা গেল? এটা পাই। এবার এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবার আবার দেখো, তাহলে এটাকে আরেকটু কায়দা করে লেখা যেতে পারে। সুতরাং কিউ বাই টি সমান সমান যেটা দাঁড়াচ্ছে θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই 1/k ইন্টু ডি বাই এ। এই ফর্মে লিখে রাখলাম, এবার দেখো, এবার তড়িতের ক্ষেত্রে কি হয়? তড়িৎ ক্ষেত্রে কি জানি আমরা? তড়িতের ক্ষেত্রে যেটা হয় যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে দুই প্রান্তের বিভব প্রভেদ যদি V2 আর V1 হয়, দুই প্রান্তের কোনো পরিবাহী তারের দুই প্রান্তের বিভব ধরলাম, এক প্রান্তে V1 আর এক প্রান্তে V2। সুতরাং এখানে বিভব প্রভেদ কত? বিভব প্রভেদ হচ্ছে V2 মাইনাস V1। ঠিক আছে, ধরে নিচ্ছি V2 গ্রেটার দেন V1, বিভব প্রভেদ V2 মাইনাস V1। এবার এই পরিবাহীর রোধ ধরলাম, রেজিস্ট্যান্স ধরলাম R, এবং এখানে প্রবাহ মাত্রা ধরলাম কত? I। ঠিক আছে, সুতরাং I সমান সমান কি হবে? কিউ বাই টি সমান সমান V2 মাইনাস V1 বাই R। কিউ বাই টি কেন করলাম? যেখানে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়। ওকে, দেখো খুব একটা কঠিন নয়। তাহলে এইবার এই জায়গাটাই পেলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো 1 নম্বর সমীকরণে এইটাকে 1 নম্বর সমীকরণ দাও। ঠিক আছে, এটা নয়। 1 নম্বর সমীকরণ আমরা পেয়েছিলাম কিউ বাই টি সমান সমান θ2 মাইনাস θ1 বাই এটা, আর 2 নম্বর সমীকরণ আমরা পেলাম কিউ বাই টি সমান সমান এটা। সুতরাং এই দুটো যদি তুলনা করি তাহলে সেখান থেকে কি পাবো? সেখান থেকে দেখো পাচ্ছি আর সমান সমান, এই যে এ দেখো কিউ বাই টি সমান সমান V2 মাইনাস V1 বাই R, এখানে কিউ বাই টি সমান সমান θ2 মাইনাস θ1, এখানে উষ্ণতার পার্থক্য, এখানে বিভব প্রভেদের পার্থক্য, একই ব্যাপার। তাহলে এখানে R সমান সমান আমরা লিখতে পারি 1/k ইন্টু ডি বাই এ। বোঝা গেল? R সমান সমান 1/k ইন্টু ডি বাই এ। তাহলে এই যে রাশিটিকে বলা হয়, তুলনা করে পাচ্ছি পরিবাহীর, তাহলে ডি বাই কে এ এটা পরিবাহীর তড়িৎ রোধের সমতুল্য, তাই না? এটা কি? এটা তো রোধ। তাহলে এই যে ডি বাই কে এ এইটা হচ্ছে পরিবাহী রোধের সমতুল্য। এই ডি বাই কে এ একে বলা হয় কি? বলা হয় তাপীয় রোধ। কে বলে? তাপীয় রোধ। সুন্দর করে আরেকবার বুঝিয়ে দিই প্রথম থেকে, চলো। আচ্ছা, দুটো পার্ট করে করলাম। প্রথমে ধরা যাক ডি বেদ এবং এ প্রস্থচ্ছেদের, এরকম ছবিও এঁকে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ছবিও এঁকে নিতে পারো। ডি বেদ এবং প্রত্যেকটি, এই যে ডি বেদ অর্থাৎ দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে দূরত্ব ডি বেদ এবং এ প্রস্থচ্ছেদ অর্থাৎ এই তলগুলোর ক্ষেত্রফল হচ্ছে এ। ক্ষেত্রফল বিশিষ্ট এটি আয়তাকার দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা যথাক্রমে এটা ধরলাম θ1, এই পৃষ্ঠের θ2, যেখানে θ2 গ্রেটার দেন T1, তাহলে এই দিক থেকে এই দিকে তাপ পরিবাহিত হবে। এবং ধরা যাক উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে টি সময়ে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হয়। তাহলে এখানে কিউ বাই টি সমান সমান এটা হয়, আমরা রাশিমালা থেকে জানি, কে ইন্টু এ ইন্টু θ2 মাইনাস θ1 বাই ডি। তাহলে তাপ পরিবহনের হার কিউ বাই টি সমান সমান এটা দিয়ে এবার θ2 মাইনাস θ1 ডিভাইডেড 1/k ইন্টু ডি বাই এ, এই ফর্মে রেখে দিলাম।
ব্যাস হয়ে গেল। এবার দ্বিতীয় পার্টে চলো। ওহমের সূত্র থেকে আমরা কি জানি, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। সেখানে আমি দেখতে পাচ্ছি যে আবার আমরা জানি প্রবাহ মাত্রা সমান সমান আধান বাই সময়, তাহলে আই সমান সমান কিউ বাই টি সমান সমান ভি টু মাইনাস ভি ওয়ান বাই আর। এবার তাহলে কিউ বাই টি সমান সমান ভি টু মাইনাস ভি ওয়ান বাই আর, এখান থেকে তুলনা করো, এটাও দেখো কিউ বাই টি সমান সমান এটা, এই দুটো তুলনা করলে আমরা যেটা পাবো আর সমান সমান ওয়ান বাই কে ইন্টু ডি বাই এ। এই যে ওয়ান বাই কে ইন্টু ডি বাই এ এটাকেই বলা হয় আর এইচ, অর্থাৎ তাপীয় রোধ। ওকে, বোঝা গেল? এটা লিখলেই কিন্তু 3টে নাম্বার। এখানে কিন্তু দেখো কোনো পার্ট নেই, এটা পুরোটা লিখলে তবে 3টে নাম্বার পাবে। বোঝা গেল? তাহলে এটা এখানে এই পুরোটাই 3, অর্থাৎ দেখতে পাচ্ছ বিভাগ ঘতে কিন্তু 3 নম্বরের প্রশ্নও আসে। চলো নেক্সট প্রশ্ন দেখি। 4.4 দেখো, অবতল দর্পণের বক্রতা ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। চলো দেখি। এটা প্রতিষ্ঠা করতে গেলে প্রথমে আমাদের একটা ছবি আঁকতে হবে। ছবিটা এঁকে নিই। চলো, এইটা একটা ছবি আঁকলাম, যেখানে এইটা হচ্ছে অবতল দর্পণ, এটা অবতল দর্পণ। এখানে এই দর্পণটির অবতল দর্পণটির নাম দিলাম আমি M1 ও M2। এটা একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত M1 ও M2 সমান সমান দেখো ক্ষুদ্র উন্মেষযুক্ত, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ। ঠিক আছে? আচ্ছা, এই অবতল দর্পণের ফোকাস দূরত্ব ধরলাম, এইটা হচ্ছে ফোকাস, আর এইটা ধরলাম মেরু, এটা ধরলাম এর মেরু সি। ঠিক আছে? মেরু বক্রতা কেন্দ্র আর কি, মেরু নয় বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র সি, ফোকাস এফ। এইবার ভালো করে খেয়াল করো কি হচ্ছে। এইবার প্রধান অক্ষে, এটা প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ। ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি এসে, এই যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি এসে আসলে তোমরা জানো প্রধান অক্ষের সমান্তরাল আগত আলোকরশ্মি উচ্চ প্রতিফলনের পর কোথা দিয়ে যায়? প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়, তাই তো? প্রধান ফোকাস দিয়ে গেল, এটা একটা। আর একটা, এবার দেখো তাহলে এই যে প্রধান অক্ষের সমান্তরাল আগত আলোকরশ্মি উচ্চ প্রতিফলনের পর ফোকাস দিয়ে গেল, এইবার এই বক্রতা কেন্দ্র অর্থাৎ যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরে সরলরেখা টানলে সেটা লম্ব হয়। তাহলে এখানে এই বক্রতা কেন্দ্র থেকে এইটার উপরে এই যে সরলরেখাটা টানলাম, এটা একটা অবিলম্ব হলো, এটা অবিলম্ব হলো। তাহলে দেখো এই যে আপতিত রশ্মিটা, এখানে একটা আপতিত রশ্মি, এটার নাম দিলাম আর এস, আর এস আপতিত রশ্মি, তাই তো? আর এস আপতিত রশ্মি। আর এস টি, এইটা হচ্ছে এস টি, এটা কি? এস টিটা প্রতিফলিত রশ্মি। এইবার অবিলম্ব এইটা, তাহলে স্বাভাবিকভাবে এই কোণটা কি কোণ? এই কোণটা আপতন কোণ। আপতন কোণ এখানে কত? তাহলে লিখে নাও, আপতন কোণ, আপতন কোণ সমান সমান আর এস সি সমান সমান কত? থিটা। যেখানে আর এস হচ্ছে কি, এটা আগে লেখা উচিত ছিল, যাই হোক, এটা হচ্ছে আপতিত রশ্মি, আর এস আপতিত রশ্মি, আর এস টি হচ্ছে, এগুলো লিখে নাও, তোমার বুঝতে সুবিধা হবে, বেশি হইচই করছি না, এটা অনেক স্টুডেন্টের বুঝতে অসুবিধা হয় এবং খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তাহলে এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, বেরিয়ে গেল এইভাবে, একটু ব্যাকা হয়েছে এখানে, যাই হোক আঁকতে গিয়ে, তোমরা সোজা করে এঁকো। আচ্ছা, আর এস আপতিত রশ্মি, এস টি প্রতিফলিত রশ্মি, আর সবসময় এরকম তীর চিহ্ন দেবে, যাই হোক। তাহলে এটা আপতন কোণ হলো। এবার আমরা কি জানি প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ প্রতিফলনের কোণের সর্বদা সমান হয়। তাহলে এখানে এইটা প্রতিফলন কোণ হলো, তাহলে এটা কি? সি এস এফ। তাহলে সি এস এফ সমান সমান প্রতিফলন কোণ, সেটাও সমান সমান কত হবে? থিটা হবে। এইবার দেখো এই কোণটা সমান হলো। আবার দেখো আর এস, এই যে আর এস এবং এই যে সিও, এই সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল, এবং দুটো সমান্তরাল সরলরেখা একটা ছেদক হলে এটা একান্তর কোণ উৎপন্ন হয়। দেখো এখানে এই দুটো সমান্তরাল সরলরেখা, আর এখানে একটা ছেদক তৈরি হয়েছে, এই যে সিএস ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। সুতরাং দেখো আর এস সমান্তরাল সিও এবং সিএস কি? ছেদক। সুতরাং আর এস সি সমান সমান, এটা তোমরা জ্যামিতিতেও করো উপপাদ্যে, সমান সমান একান্তর কি? এফসিও, এফসিএস, এফসিএস। আবার বুঝিয়ে দিই, এই সরলরেখাটা আর এই সরলরেখাটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হবে। এই কোণটা কি? আর এস সি, আর এই কোণটা কি? এফসিএস, এফসিএস, সমান হয়ে গেল। এইবার এই ত্রিভুজটা দেখো তো, ত্রিভুজ সি এফ এস এর, অর্থাৎ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা
এই কোণ, তাহলে এই কোণটা এই কোণের সমান, আবার এই কোণটা এই কোণের সমান, তাহলে এই কোণটা এই কোণের সমান। এর কি পেলাম? এফ সি এস সমান সমান সি এস এফ। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল? আবার ভালো করে দেখো, এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে যে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজটার এই কোণটা এই কোণের সমান, একান্তর কোণ। আবার এক্ষুনি কিছুক্ষণ আগে দেখতে পেলাম আবর্তন কোণ প্রতিফলন কোণের সমান, তাহলে এই কোণটা এই কোণের সমান, আবার এই কোণটা এই কোণের সমান, তাহলে এই কোণটা এই কোণের সমান। এই যে তাহলে এই কোণটা এই কোণের সমান। ক্লিয়ার? এই যে এখন একটা ত্রিভুজের ভূমির কোণ দুটো যদি সমান হয় তাহলে ত্রিভুজটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ সি এফ এস কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এর ভূমির বাহু দুটো সমান। সুতরাং আমরা লিখতে পারি, কি লিখতে পারি? এফ সি সমান সমান এফ এস। এফ সি এই যে এই বাহুটা সমান, এই বাহুটা সমান, তাই তো? এবার দেখো, ধরা যাক আপতিত রশ্মিগুলি উপাক্ষীয় রশ্মি। ধরা যাক এই কথাগুলো মনে করে লিখতে হবে। আপতিত রশ্মি উপাক্ষীয় রশ্মি, তার মানে কি? যেহেতু উন্মেষ ক্ষুদ্র, তাহলে কি হবে? আপতিত রশ্মি আর এস মেরু পি এর কাছে আপতিত হয়, তাহলে আর এস মেরু ও এর কাছে আপতিত হয়। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি, সুতরাং আমরা ধরে নিতে পারি এফ এস আর এফ পি সমান। এফ এস আর এফ পি কোনটা? এফ এস আর এফ পি না, এফ এস আর এফ ও। সুতরাং আমরা ধরে নিতে পারি এফ এস আর এফ ও নিয়ারলি ইকুয়াল। এই এফ এস আর এফ ওটা নিয়ারলি ইকুয়াল। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার দেখো, সুতরাং আমরা তাহলে লিখতে পারি সি এফ সমান সমান কি লিখতে পারি? এফ ও। সুতরাং আমরা লিখতে পারি এফ ও সমান সমান হাফ অফ সিও। এই যে এই বাহুটা সমান, তাহলে এই বাহুটা কি হলো? এই এফ ওটা পুরো এইটা আর এইটা যেহেতু সমান, তাহলে এবার এই বাহুটা পুরোটার অর্ধেক, তাহলে এফ ও মানে কি? এফ ও মানে এফ ফোকাস দৈর্ঘ্য। এই যে ফোকাস দৈর্ঘ্য সমান সমান পুরোটা মানে r/2, দ্যাট ইজ r ইকুয়ালস টু 2f। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? পুরো ব্যাপারটা একবার বুঝিয়ে দিই চলো। এইটা আপতিত রশ্মি, এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ সমান লিখে দিলাম। তারপরে এই দুটো বাহু সমান্তরাল ছেদক, তাহলে একান্তর কোণ। তাহলে প্রমাণিত হলো এফ সি এস এই ত্রিভুজটার এই ভূমি সংলগ্ন কোণ দুটো সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তখন আমরা সিএফ সমান সমান এটা এফ এস লিখলাম, সিএফ সমান সমান এফ এস। এইবার ধরা যাক আপতিত রশ্মি উপাক্ষীয় রশ্মি, অর্থাৎ আর এস, আপতিত রশ্মি আর এসটা ও এর কাছাকাছি আছে, তার মানে এফ এস আর এফ ও সমান। এফ এস আর এফ ও এই দুটো নিয়ারলি সমান, এই যে এফ এস এফ ও নিয়ারলি সমান। তার মানে কিছুক্ষণ আগে দেখলাম সিএফটা এফ এস এর সমান, আবার এখন দেখলাম এফ এস সমান, তাহলে সিএফ আর এফ ও এই দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এফ ওটা পুরোটার অর্ধেক। এফ ও মানে ফোকাস দৈর্ঘ্য এফ, আর পুরোটা মানে বক্রতা ব্যাসার্ধ, তাহলে এফ সমান সমান r/2, দ্যাট ইজ r সমান সমান 2f। ওকে, বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে যাই। অথবার প্রশ্নটাতে কি রয়েছে? প্রমাণ করো প্রিজমে আলোর প্রতিসরণের জন্য চ্যুতিকোণ ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস A। চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, ভালো করে বুঝে নাও। কিছুক্ষণ আগে তোমাদের আমি r সমান 2f প্রমাণ শিখিয়েছি, সেটা দেখেছো তোমরা। আর ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, এই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো আমি প্রথমে এটা প্রমাণ করার জন্য আগে একটু আমাকে এঁকে নিতে হবে। চলো এঁকে নিই আমি আগে। চলো দেখো, আমি এঁকে নিলাম। এবার তোমাদের আমি বুঝিয়ে দিই। ধরে নাও এবিসি একটি প্রিজমের প্রধান ছেদ। আমি এখানে লিখেও দিচ্ছি, হইচই করো না, এটা ভালো করে বুঝে নাও। এবিসি প্রিজমটার প্রধান ছেদ, প্রিজমের এবিসি প্রিজমের প্রধান ছেদ। ওকে, এবার দেখো এবি প্রতিসারক তলে, এই যে এবি প্রতিসারক তলে বায়ু থেকে আগত আলোকরশ্মি, বায়ু থেকে আগত আলোকরশ্মি পিকিউ পথে, দেখো পিকিউ পথে আপতিত হয়ে কিউ আর রশ্মি রূপে প্রতিসৃত হয়ে প্রিজমের অপর পৃষ্ঠ থেকে আর এস পথে নির্গত হয়। তাহলে কি হলো ব্যাপারটা বুঝে নাও। পিকিউ পথে এসে আপতিত হলো, হয়ে কিউ আর পথে প্রতিসৃত হলো, এবং প্রিজমের অপর পৃষ্ঠ থেকে কি হলো? আর এস পথে নির্গত হলো। ভালো করে বুঝে নাও। এই যে পিকিউ পথে এসে আপতিত হলো বায়ু থেকে এসে প্রিজমের উপর, কিউ আর পথে প্রতিষ্ঠিত হলো, এবং প্রিজমের অপর পৃষ্ঠ থেকে আর এস পথে নির্গত হলো। এখানে ভালো করে দেখো, এবি পৃষ্ঠতলে এন কিউ N1 বা N1 কিউ, এটা কিন্তু অভিলম্ব। তাহলে এবি পৃষ্ঠতলে
n1q AB পৃষ্ঠতলে অভিলম্ব, দেখতেই পাচ্ছ এই অভিলম্ব, এবং অপরদিকে দেখো n2r, এই যে n2r, অপরদিকে দেখো n2r AC তলের উপর অভিলম্ব। প্রত্যেকটা জিনিস আমি আগে বুঝিনি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখো, তাহলে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি এই কোণটা উৎপন্ন করেছে, তাহলে এখানে আপতন কোণ কত? তাহলে এখানে আপতন কোণ, এগুলো লিখে নিই, আপতন কোণ সমান সমান I1, এবং নির্গমন কোণ যেটা অপর পৃষ্ঠ থেকে নির্গত হচ্ছে, নির্গমন কোণ সমান সমান কত? I2। এই যে অভিলম্বের সঙ্গে এই নির্গত হলো, তাহলে এইটা I2। ওকে, বোঝা গেল? এবং দেখো নির্গমন কোণ, আপতন কোণ সব হয়ে গেল। এবং এই যে জিনিসটা, এবার খেয়াল করো চ্যুতিকোণ কোনটা? এই রশ্মিটা এইভাবে গেল, গিয়ে এইভাবে বাধা পেয়ে এইভাবে এই দিকে চলে গেল। যদি বাধা না পেত, অর্থাৎ রশ্মিটা এইভাবে গেছে, গিয়ে বাধা পেয়ে তো এইভাবে গেছে, বাধা না পেলে কোথায় যেত? বাধা না পেলে এইভাবে সোজা যেত, তাই তো? তাহলে আবার এইভাবে গিয়ে এইভাবে বেঁকে এইভাবে নির্গত হয়েছে, তাহলে এই রশ্মিটাকে পেছন দিকে বর্ধিত করো, এই বর্ধিত করলাম। এই দেখো, এই ছবিটাকেই এখানে একটু হেজা বেজা হয়েছে বলে পরিষ্কার করে রাখলাম। এই রশ্মিটা এইভাবে গেছে, এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এইভাবে নির্গমিত হয়েছে, তাহলে এইটাকে সোজা পথে চালিত করো, সোজা টেনে দিলাম, আর এটাকে বেঁকিয়ে দাও। এই যে কোণটা, এই দেখো, এই যে ছোট্ট কোণটা এখানে ডেল্টা, এই ডেল্টা হচ্ছে কি কোণ? চ্যুতিকোণ। ওইটার মানই বের করতে হবে, ডেল্টা চ্যুতিকোণ। বোঝা গেল? সব আমি বলে নিলাম। আরেকটা জিনিস খেয়াল করো, এই ABC প্রিজমের কোণ A সমান সমান এটাকে বলা হয় প্রতিসারক কোণ, মনে রেখো, সমান বলা হয় প্রতিসারক কোণ। ওকে, একদম প্রিজমের এই শীর্ষ কোণ, প্রিজমের শীর্ষ কোণকে কি বলা হয়? প্রতিসারক কোণ। সব বলা হয়ে গেল। চলো এবার প্রমাণটা করি, ভালো করে দেখে নাও, প্রমাণটা ভালো করে দেখে নাও, বুঝে নাও। দেখো, এই যে AQOR চতুর্ভুজের, ভালো করে দেখো, আমি লিখে দিচ্ছি, AQOR চতুর্ভুজের, দেখো AQOR চতুর্ভুজের AQO কোণ AQO প্লাস কোণ ARO সমান সমান কত হবে? 180 ডিগ্রি। কেন বলো তো? এই দেখো, এক্ষুনি বললাম এই যে N1Qটা লম্ব, তাহলে লম্ব মানে লম্বভাবে রয়েছে কার উপরে? ABর উপরে। তাহলে স্বাভাবিকভাবেই এই যে কোণটা AQO, এই কোণটা 180, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি, কারণ এটা N1 আরটা লম্ব এসির উপরে। তাহলে স্বাভাবিকভাবেই এই কোণ আর এই কোণের যোগফল কত? AQO কোণের যোগফল আর ARO কোণের যোগফল 180 ডিগ্রি হবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? আবার দেখো, আবার ভালো করে খেয়াল করো, QAR প্লাস QOR, এই দুটোর যোগফল কত? এই দুটোর যোগফল 180 ডিগ্রি, তাই তো? এই দুটোর যোগফল 180 ডিগ্রি, কারণ একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত জানি আমরা? 360 ডিগ্রি। তার মধ্যে যদি এই দুটো কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণের সমষ্টিও 180 ডিগ্রি হবে। সুতরাং লিখতে পারি QAR প্লাস, মানে এই কোণটা QOR সমান 180 ডিগ্রি। সোজা হিসাব, তাই তো? এই দুটো কোণের যোগফলও 180 ডিগ্রি হবে। বা এটাকে লিখতে পারি QAR না লিখে আমরা লিখতে পারি কোণ A, তাহলে কোণ A প্লাস QOR সমান সমান কত? 180 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেল? চলো এরপরে দেখি। চলো এখানে আবার এঁকে দিলাম আমি সেকেন্ড পেজে। দেখো এইবার দেখো QRO এই ত্রিভুজটার, ভালো করে খেয়াল করো, QRO ত্রিভুজের, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তিনটি কোণই যোগ করে দাও, তাহলে QRO প্লাস OQR প্লাস QOR সমান সমান কত? 180 ডিগ্রি। তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, তাই তো? এর মধ্যে দেখো OQR, ভালো করে খেয়াল করো, OQR কত? R1, তাহলে R1 প্লাস আবার QRO R2, তাহলে R1 প্লাস R2 প্লাস QOR সমান সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? R1 প্লাস R2 সমান প্লাস QOR সমান 180 ডিগ্রি। ক্লিয়ার? কিছুক্ষণ আবার আগে এক্ষুনি লিখলাম এই কোণটা আর এই কোণটার যোগফল কত? এক্ষুনি লিখলাম। কি লিখলাম QAR প্লাস এই যে কোণটা QAR প্লাস
কিউ ও আর সমান সমান কত লিখলাম 180 ডিগ্রি। সুতরাং এই দুটো সমীকরণ তুলনা করো, এই দুটো সমীকরণ তুলনা করো, এইটা প্লাস কিউ আর 180 ডিগ্রি, আবার কিউ এ আর প্লাস কিউ আর 180 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি R1 প্লাস R2 সমান সমান কোণ কি কিউ এ আর মানে কি কোণ এ। সুতরাং এটা পেয়ে গেলাম R1 প্লাস R2 সমান সমান কত কোণ এ, এটা পেয়ে গেলাম। ওকে, এইবার দেখো, এইবার একটা জিনিস খেয়াল করো তো, এই যে ত্রিভুজটা কিউ ও আর, এই যে দেখো এই কিউ এ আর না, এই যে ত্রিভুজটা এটা টি নাম দাও, টি। এই দেখো ওইটা আঁকছি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য, এই দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আঁকছি টি কিউ আর, এটা বোঝাচ্ছি বলে এত সময় লাগছে, তোমাদের করতে বেশি সময় লাগবে না। এই ত্রিভুজটা এটা দেখো বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ, এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমি এখানে আঁকলাম বহিস্থ কোণ, মানে ল্যামডা, যেটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করেছে, যেটা ডেল্টা আর কি। তাহলে এই বহিস্থ কোণ আমরা কি জানি, উপপাদ্য দেখেছি ম্যাথের, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখানে এই কোণটার মান কত, এই কোণটার মান হচ্ছে RTM। তাহলে RTM বহিস্থ কোণ, বিপরীত অন্তস্থ মানে এইটা আর এটার যোগফল, তার মানে বিপরীত অন্তস্থ কোণ মানে TQR প্লাস QRT, বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। এবার RTM মানে কি ডেল্টা সমান সমান TQR মানে দেখো এই পুরো কোণটা, এই কোণটুকু কত, এই কোণটুকু R1, আর এই পুরো কোণটুকু কত, এই যে দেখো এরা পরস্পর ছেদক। তাহলে এইটা I1 হলে এই পুরোটা I1, তার থেকে এই নিচেরটুকু R1 বাদ যাচ্ছে, তাহলে উপরেরটুকু হচ্ছে। তাহলে বলতে পারি I1 মাইনাস R1 প্লাস, এটাকেও তেমনই, এইটা দেখো এইটা যদি I2 হয়, তাহলে নিশ্চয়ই এই অন্তস্থ বিপরীত কোণ এটাও I2 হবে, তার থেকে নিচের R2টা বাদ গেলে এই উপরের ছোটটুকু পাচ্ছি, তাহলে I2 মাইনাস R2। সুতরাং ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস R1, এই যে মাইনাস R1 মাইনাস R2, তাই তো, সমান সমান। দেখো বোঝার চেষ্টা করো, তাহলে এখানে কি হবে I1 প্লাস I2 মাইনাস, আর এটা প্লাস হবে, এটা প্লাস হবে R1 প্লাস R2, I1 প্লাস I2, তাহলে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এই যে এখানে বের করেছি এ, ব্যাস প্রমাণ হয়ে গেল। তাহলে ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস। ওকে, বোঝা গেল? আমি তোমাদের বুঝিয়ে দিলাম, মোটামুটি বুঝতে একটু সময় লাগলো, কারণ বুঝতে সময় লাগলো, করতে বেশি সময় লাগবে না। ঠিক আছে, আমি যেহেতু তোমাদের প্রতিটা জিনিস ধরে ধরে বুঝিয়ে দিলাম, সেই জন্য একটু সময় লাগলো, তোমরা করে নিও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। দেখো পরের প্রশ্ন রয়েছে, আলোর বিক্ষেপণের সংজ্ঞা দাও আর বিপদ সংকেত দেখাতে লাল আলো ব্যবহার করা হয় কেন। চলো দেখো, প্রথমে আলোর বিক্ষেপণের সংজ্ঞাটা আমি দিলাম। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বিস্তার মাধ্যমে অবস্থিত কণাগুলি দ্বারা প্রথমে শোষণ এবং পরে শোষিত বিকিরণের বিভিন্ন অভিমুখে ছড়িয়ে পড়ার ঘটনাকে বলে বিক্ষেপণ, স্ক্যাটারিং। কিরকম একটা উদাহরণ দিই, সূর্যের আলো আসছে, সূর্যের আলো আসলো, বায়ুমণ্ডল অতিক্রম করার সময় বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন কণা, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প, এদের ধূলিকণা, এদের দ্বারা প্রথমে শোষণ হলো, তারপরে ওই ধূলিকণাগুলো ওই শোষণ হলো, তারপরে এরা কি করলো, এরা তারপরে ওই আলোটাকে বিভিন্ন দিকে ছড়িয়ে দিল। ঠিক আছে, বিভিন্ন দিকে ছড়িয়ে, যে কারণে দিনের বেলায় আকাশ নীল দেখায়। কি হয়, আলোগুলো এসে প্রথমে ধূলিকণার উপর, গ্যাসীয় কণাগুলোর উপর পড়লো, তারপর তারা কি করলো, সেই আলোক কণাগুলোকে স্ক্যাটার্ড করলো, চারিদিকে ছড়িয়ে দিল। এই যে ঘটনা, যে কারণে আমাদের চোখে এসে নীল আলো পড়ে, যে কারণে আমরা আকাশকে নীল দেখি, এই যে আলোর চারিদিকে ছড়িয়ে পড়ার ঘটনা, এটাকেই বলে বিক্ষেপণ। ঠিক আছে, চল সেকেন্ড কোয়েশ্চেন, সবসময় বলেছি এইরকমভাবে আলাদা করে দেবে। দ্বিতীয় প্রশ্ন, দুটো প্রশ্ন আছে, দুটো ডিজাইন হবে। বিপদ সংকেত দেখাতে লাল আলো ব্যবহার করা হয় কেন। চলো এটার প্রশ্নের উত্তর দিয়ে দিই। দেখো এটা একটু বুঝিয়ে দিই, বুঝিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো বর্ণালীর, একটু বুঝে নাও, বর্ণালীর 7টি বর্ণের মধ্যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, তোমরা জানো এটা, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। এখন র্যালের সূত্র অনুযায়ী, কি বলছে, I প্রপোর্শনাল টু 1/λ⁴। তাহলে দেখো তো, যদি এর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক হয়, তাহলে স্বাভাবিকভাবে যেহেতু বিক্ষেপণের মাত্রা
তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিকে রয়েছে, তাহলে ল্যামডা যদি বড় হয় তাহলে তার উপর টু দি পাওয়ার 4 আছে, তাহলে বুঝতে পারছো বিক্ষেপণ খুবই কম হবে। তাহলে র্যালের সূত্রানুযায়ী লাল বর্ণের বিক্ষেপণের মাত্রা খুবই কম হবে। বিক্ষেপণের মাত্রা কি হবে? খুবই কম হবে, তাই তো? তাহলে লাল বর্ণের বিক্ষেপণের মাত্রা যেহেতু খুবই কম হয়, তাহলে স্বাভাবিকভাবে অন্যান্য বর্ণের তুলনায় এ ছড়িয়ে পড়ছে কম, বিক্ষেপণ কম। অন্যান্য বর্ণের তুলনায় লাল বর্ণের বিচ্যুতি কি হবে? লাল বর্ণের বিচ্যুতি কম হবে, তাই তো? লাল বর্ণের বিচ্যুতি কম হবে, ফলে লাল আলো কি করবে? অনেক কম চ্যুতি ঘটিয়ে দীর্ঘ দূরত্ব অতিক্রম করবে এবং দর্শকের চোখে পৌঁছাবে। বোঝা গেল ব্যাপারটা? দর্শকের চোখে পৌঁছাবে, ব্যাপারটা বুঝে নাও। ফলে আসন্ন বিপদ সম্পর্কে আমরা সচেতন হব। বুঝিয়ে দিই এবার, চলো আরেকবার বুঝিয়ে দিই। বর্ণালীর 7টি বর্ণ, বেনিয়া সহকলা, তার মধ্যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। এখন র্যালের সূত্রেতে দেখতেই পাচ্ছ বিক্ষেপণের মাত্রা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তার লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু সর্বাধিক, তাহলে বিক্ষেপণ সব থেকে কম হবে। তাহলে বিক্ষেপণ কম হওয়ার জন্য এই যে সাদা বর্ণের আলো আসার পর তোমরা জানো লাল বর্ণের বিচ্যুতি খুবই কম হয়, আর বেগুনি বর্ণের বিচ্যুতি সব থেকে বেশি হয়। তাহলে বিচ্যুতি কম হওয়ার জন্য স্বাভাবিকভাবে যেহেতু এর বিচ্যুতি কম ঘটছে, তাহলে এ সোজা পথে অনেক দূরত্ব অতিক্রম করবে, ফলে পূর্ণ শক্তি নিয়ে আমাদের চোখে এসে পড়বে। ফলে আমরা সহজেই দূর থেকে অনেক দূরত্ব অতিক্রম করছে যেহেতু, ফলে দর্শকের চোখে সহজেই এসে পৌঁছাবে। আমরা লাল আলোকে অন্যান্য বর্ণের তুলনায় সহজেই দেখতে পাবো, সেই জন্য বিপদ সংকেত হিসাবে সর্বদা লাল আলো ব্যবহার করা হয়। ক্লিয়ার? চল নেক্সট প্রশ্নে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো 4.6, তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা অর্ধেক ও রোধ দ্বিগুণ করা হলে উৎপন্ন তাপ কিভাবে পরিবর্তিত হয়? আচ্ছা, এইটা বোঝানোর আগে আমি তোমাদের জুলের সূত্রটা আগে লিখে নিই। জুলের সূত্রানুযায়ী আমরা কি জানি? জুলের সূত্রানুযায়ী আমরা জানি H সমান I²RT/4.2। এটা জুলের সূত্রানুযায়ী আমরা জানি। এখানে দেখো বলছে পরিবাহের প্রবাহ মাত্রা অর্ধেক করা হয়েছে, তাহলে নতুন প্রবাহ মাত্রা I2 বা I যাই হোক, সেটা পূর্বের কি করা হলো? পূর্বের অর্ধেক করা হলো, ঠিক আছে। আর নতুন রোধ, এটা I2 দরকার নেই, আচ্ছা I2ই থাক। নতুন রোধ তাই দাও, R2 সমান কি হচ্ছে? পূর্বের রোধ R ছিল, তাহলে দ্বিগুণ করা হয়েছে, তাহলে কত? 2R। ভালো করে বুঝে নাও, একদম সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি। পরিষ্কার বলেছে প্রবাহ মাত্রা অর্ধেক করা হয়েছে, তাহলে আগে প্রবাহ মাত্রা I থাকলে এখন কত? I/2। আর আগে রোধ দ্বিগুণ R থাকলে এখন রোধ দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2R। এবার তাপ এবার বসিয়ে দাও, তাহলে সুতরাং নতুন উৎপন্ন তাপ H2 সমান I এর জায়গায় তাহলে I/2 তার স্কয়ার ইন্টু R এর জায়গায় 2R বসাও ইন্টু T/4.2। দেখি কি হয়। সুতরাং H2 সমান I²/4 ইন্টু 2R ইন্টু T বাই যেমন 4.2 আছে। এবার দুই দিয়ে কেটে দাও, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি? ব্যাপারটা দাঁড়াচ্ছে I²RT/2 ইন্টু 4.2। তাহলে আমরা লিখতে পারি H2, এই যে RT I²RT/4.2, এটা মানেই তো H, তাহলে লিখতে পারি কি? লিখতে পারি হাফ ইন্টু H। অর্থাৎ এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি? অর্থাৎ উৎপন্ন তাপ দেখতেই পাচ্ছ H2 যেটা পূর্বের হাফ হয়ে গেছে,
তাই তো? এটাকে সরলীকরণ করে লিখলে H2 সমান সমান কি দাঁড়াচ্ছে? H/2। তাহলে উৎপন্ন তাপ পূর্বের কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? আরো একবার সুন্দর করে বুঝিয়ে দিই, চলো বুঝে নাও। তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে, দেখতেই পাচ্ছ টি এখানে অপরিবর্তিত রয়েছে, পরিবাহীর প্রবাহ মাত্রা অর্ধেক ও রোধ দ্বিগুণ করা হলে উৎপন্ন তাপ কিভাবে পরিবর্তিত হয়? প্রথমে দেখো জুলের সূত্রটা যে আমি লিখে নিয়েছি, H সমান সমান I স্কয়ার RT/4.2। নতুন প্রবাহ মাত্রা I2 সমান I/2, পূর্বের অর্ধেক, এই যে। আর নতুন রোধ R2 সমান পূর্বের রোধের দ্বিগুণ 2R। তাহলে নতুন উৎপন্ন তাপ H2 সমান I/2 তার হোল স্কোয়ার ইন্টু 2R ইন্টু T/4.2। তাহলে যেটা সরলীকরণ করে দেখলাম I²/4 ইন্টু 2R ইন্টু T, 2-এর সঙ্গে 4 কেটে গেল, তাহলে I² RT/2 ইন্টু 4.2। তাহলে H2 সমান সমান H/2, কারণ I² RT/4.2 মানেই এই প্রথমে H বসিয়ে দিলাম এখানে, তাহলে H2 দেখতে পেলাম H/2 হলো। অর্থাৎ নতুন উৎপন্ন তাপ, অর্থাৎ নতুন ক্ষেত্রে উৎপন্ন তাপ পূর্বের অর্ধেক হয়ে যাবে। পরিষ্কার দেখতেই পাচ্ছ, H2 সমান H/2 হলো। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন দেখি। অথবা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অঙ্ক, ভীষণ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্ক তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসতেই পারে। এবার একটি বাড়িতে 100 ওয়াটের 4টি বাল্ব, 80 ওয়াটের 6টি পাখা, 80 ওয়াটের একটি টিভি। বাল্বগুলো প্রতিদিন 6 ঘন্টা, পাখাগুলো প্রতিদিন 12 ঘন্টা, টিভি প্রতিদিন 4 ঘন্টা চলে। চলো আগে প্রথমে যেভাবে তোমাদের আমি শিখিয়েছি, প্রত্যেকটা জিনিসের আগে তড়িৎ শক্তি বের করে নাও। তাহলে প্রথমে বাল্বের তড়িৎ শক্তি বের করো। বাল্বের তড়িৎ শক্তি সমান সমান, কটি বাল্ব আছে? 4টি বাল্ব, 4। প্রত্যেকটি বাল্বের ক্ষমতা কত? 100 ওয়াট। বেশ, তাহলে 4টি বাল্ব 100 ওয়াট, প্রতিদিন ক ঘন্টা করে চলে? 6 ঘন্টা করে। এইবার দেখো কতদিন, দেখো এখানে একটা বুদ্ধির ব্যাপার আছে, জুন মাস। এবার জানতে হবে আমাদের, প্রতিটা ক্ষেত্রে দেখো স্টুডেন্টের পরীক্ষা নিচ্ছে, জুন মাসে কতদিন জানতে হবে কিন্তু। জুন মাসে কিন্তু 30 দিন, আমরা জানি জুন মাসে কতদিন? 30 দিন। তাহলে চলো 30 দিয়ে গুণ করো, তাহলে সমান সমান কত হচ্ছে? 400 ইন্টু 180, এটা কি? ওয়াট ঘন্টা। আচ্ছা, এটা পরে আমি যোগ করে বসাচ্ছি, আগে রেখে দাও। চলে আসো এবার পাখা। তাহলে পাখার তড়িৎ শক্তি মানে পাখার ব্যবহৃত তড়িৎ শক্তি আর কি, সুন্দর করে বুঝে নাও। পাখা কটি আছে? 6টি। প্রতিটির ক্ষমতা কত? 80 ওয়াট। প্রতিদিন কত ঘন্টা করে চলেছে? 12 ঘন্টা করে। কতদিন? 30 দিন। তাহলে 480 ইন্টু 360, এটাও পরে বসাচ্ছি। চলে আসো পরেরটাই, এবার টিভি। তাহলে টিভির তড়িৎ শক্তি মানে টিভির ব্যয়িত তড়িৎ শক্তি সমান সমান, টিভি কটি? একটি টিভি। বেশ, একটি। কত ওয়াট? 80 ওয়াট। কত ঘন্টা করে চলে? 4 ঘন্টা করে। কত দিন চলেছে? 30 দিন। তার মানে 80 ইন্টু 3 4 12। এইবার প্রত্যেকটা ক্যালকুলেট করে আমি একটু আগে বসাই, তারপর বোঝাচ্ছি। চলো আমি ক্যালকুলেশন করে নিলাম, এবার বসাই। বাল্বের জন্য মাসিক মোট ব্যয়িত তড়িৎ শক্তি যেটা পেলাম সেটা হচ্ছে 72,000 ওয়াট ঘন্টা। পাখার জন্য ব্যবহৃত তড়িৎ শক্তি আমি যেটা পেলাম 1,72,800 ওয়াট ঘন্টা। আর টিভির জন্য যেটা পেলাম 9,600 ওয়াট ঘন্টা। সুতরাং ওই বাড়িতে মাসিক ব্যয়িত মোট তড়িৎ শক্তি, তিনটে যোগ করে দাও, তিনটে যোগ করলে তাহলে 72,000 প্লাস 1,72,800 প্লাস 9,600, সব যোগ করে দিয়ে যেটা পেলাম 2,54,400 ওয়াট ঘন্টা। এবার তোমাদের আমি শিখিয়েছি ওয়াট ঘন্টাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তবে বিওটি বেরোবে। তাহলে 2,54,400কে 1000 দিয়ে ভাগ করলাম, বেরিয়ে গেল বিওটি, যেটাকে আমরা ইউনিট বলি। কত বেরোবে? 4। তাহলে 2,54,400কে 1000 দিয়ে ভাগ করলে কত হয়? যেটা হচ্ছে সেটা হলো 254.4 ইউনিট। 254.4 ইউনিট। এবার দেখো প্রতি ইউনিটের দাম কত? 5 টাকা। সুতরাং এখানে লেখো প্রতি ইউনিট, খুব সহজ অঙ্ক, 5 টাকা হিসাবে, একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, জাস্ট 5 টাকা হিসাবে মোট খরচ হবে। একটু ঠান্ডা মাথায় এই যোগ বিয়োগ গুণগুলো একটু ঠিক করে করতে হয়, এই হচ্ছে ব্যাপার। 254.4 ইন্টু 5 টাকা, তাহলে গুণ করে যেটা পাচ্ছি 1272 টাকা। ওকে, 1272 টাকা।
তোমরা দেখে নিও একটু, আমি ঠিক করলাম কিনা একটু দেখে নিও। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 1272 টাকা। বিদ্যুৎ বিল হবে 1272 টাকা। বোঝা গেল অঙ্কটা? তাহলে বুঝে নিও। প্রথমে আমি একদম মাসে বের করে নিলাম, প্রত্যেকটা বাল্ব 4টে আছে, ক্ষমতা দিয়ে কত ঘন্টা করে চলে 30 দিন বের করে নিলাম, প্রত্যেকটা বের করে নিয়ে যোগ করে দিলাম, মোট শক্তি তাকে 1000 দিয়ে ভাগ করলাম, ইউনিটে বেরিয়ে গেল, তারপর 5 টাকা দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। এটা আমি বোঝাচ্ছি না, এটা বইয়ে সুন্দর করে লেখা আছে, দেখে নিও। দেখো, প্রথম সূত্র হচ্ছে কোনো বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই পরিবর্তন যতক্ষণ চলতে থাকে ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বল বর্তমান থাকে। এটা প্রথম সূত্র। সূত্রটা একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে, কোনো ব্যাখ্যার দরকার নেই, যেহেতু সূত্র দুটি লিখতে বলেছে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক হয়। ঠিক আছে, সুন্দর করে যদি না খুঁজে পাও আমি যেটা বললাম সেটা লিখে নিও। আমি এটা আর লিখলাম না, দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ডিসি অপেক্ষা এসির সুবিধা কি? চলো এইটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো সুবিধাগুলো দেখো। 1 নম্বর সুবিধা, এটা প্রথম প্রশ্ন লিখে নিও, এটা দ্বিতীয় প্রশ্ন, সব সময় মার্কিং করবে কিন্তু এরকম করে। সুবিধা 1 নম্বর হচ্ছে এসির উৎপাদন খরচ ডিসি অপেক্ষা অনেক কম। তাহলে এসির উৎপাদন খরচ ডিসি অপেক্ষা অনেক কম, যে কারণে এসি বিদ্যুৎ ব্যবহার অনেক সুলভ হয়, সস্তা হয়। এটা একটা সুবিধা, তাই তো? কারণ তোমার বাড়িতে যদি এসি আর ডিসির মধ্যে দুটো অপশন দেওয়া হয়, তুমি কোনটা ব্যবহার করবে? এসির খরচ বেশি, এসির খরচ কম, ডিসির খরচ বেশি, স্বাভাবিকভাবে প্রত্যেকে এসিটাকেই চুজ করবে, স্বাভাবিক। 2 নম্বর সুবিধা যেটা, যে উপযুক্ত ট্রান্সফরমারের সাহায্যে, উপযুক্ত ট্রান্সফরমারের সাহায্যে কি করা হয়? ট্রান্সফরমারের সাহায্যে এসি বিভবকে প্রয়োজন মতো বাড়ানো কমানো যায়, প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়, কিন্তু ডিসিকে যায় না। তাহলে এটাও একটা সুবিধা, তাই না? এসির বিভবকে, এসির ভোল্টেজকে আমি ইচ্ছে মতন বাড়াতে পারি, ইচ্ছে মতন কমাতে পারি, স্বাভাবিক, বুঝতেই পারছো। তাহলে এটা একটা সুবিধা। তাহলে ট্রান্সফরমারের সাহায্যে এসি বিভবকে বাড়ানো কমানো যাচ্ছে, কিন্তু ডিসিকে যায় না। তাহলে এটা একটা ডিসির অসুবিধা, কিন্তু এসির সুবিধা। 3 নম্বর যেটা, এসিকে উৎসস্থল থেকে, যেখানে তৈরি হচ্ছে উৎসস্থল থেকে অনেক দূরে নিয়ে যাওয়া যায়, পাঠিয়ে দেওয়া যায়, নিয়ে যাওয়া যায় বা সম্প্রচার করা যায় আর কি। অনেক দূরে নিয়ে যাওয়া যায়, কিন্তু ডিসিকে যায় না। তাহলে কতগুলো সুবিধা আমি তোমাদের বলে দিলাম, 3টে সুবিধা আমি তোমাদের বলে দিলাম, এগুলো মনে রেখো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো 4.8 এ প্রথম প্রশ্ন রয়েছে ভর বিচ্যুতি ও বন্ধন শক্তি বলতে কি বোঝো। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে, কোনো মৌল পরমাণুর ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক জেড এবং নিউক্লিয়াসের ভর ক্যাপিটাল এম হলে বন্ধন শক্তির রাশিমালাটি কি হবে লেখো। নির্ণয় করতে কিন্তু বলেনি, রাশিমালাটা জাস্ট লিখতে বলেছে। চলো প্রথম প্রশ্নটার উত্তর দিই। ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট কাকে বলে? ভর বিচ্যুতি হচ্ছে, ভালো করে বুঝে নাও, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয়নগুলো, নিউক্লিয়ন কাদের বলে? প্রোটন, নিউট্রন, এদের তো নিউক্লিয়ন বলে। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয়নগুলো, ভালো করে দেখো, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয়নগুলি মুক্ত অবস্থায় মোট ভর অপেক্ষা নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায়, ভালো করে বোঝো, যখন মুক্ত থাকছে, অর্থাৎ নিউক্লিয়াসে পরস্পরের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় থাকছে না, যখন তাদের আলাদা করে ভাবা হচ্ছে, ধরো এটা প্রোটন এটা নিউট্রন, আলাদা করে যখন অ্যাকাউন্ট করা হচ্ছে, মানে হিসেব করা হচ্ছে, তখন তাদের মোট ভর অপেক্ষা নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায় ভর কিছুটা কম হয়। আবদ্ধ অবস্থায় ভর কিছুটা কম হয়,
ক্লিয়ার? ভর কিছুটা কম হয়। ভরের এই পরিমাণগত হ্রাসকে, ভরের এই পরিমাণগত হ্রাসকে বলে কি বলে? ভর বিচ্যুতি। কি বলে? ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। বোঝা গেল ব্যাপারটা? আর একবার বুঝে নাও। ধরো প্রোটন, নিউট্রন এরকম আলাদা আলাদা তুমি ভাবছো, এদের ভর ধরে নাও এদের ভর হচ্ছে 10 গ্রাম, সাপোজ 10 গ্রাম। এবার এই প্রোটন, নিউট্রন এরা যখন জোটবদ্ধ হয়ে পরমাণু নিউক্লিয়াস তৈরি করবে তখন তার ভর দেখা গেল 9.90 গ্রাম। তাহলে এই যে সামান্য ভর কমে গেল, সেই ভরটাকেই বলা হচ্ছে ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। ক্লিয়ার? চলো সেকেন্ড, বন্ধন শক্তি। তাহলে এটা হলো ভর বিচ্যুতি। এইবার আসো বন্ধন শক্তি। বন্ধন শক্তি কাকে বলে? প্রত্যেকটা সংজ্ঞা লেখার সময় এরকমভাবে একটা পয়েন্ট করে নেবে ছোট্ট করে, ঠিক আছে? বন্ধন শক্তি হচ্ছে নিউক্লিয়নগুলো, এই যে কিছুক্ষণ আগেই বললাম নিউক্লিয়নগুলো মুক্ত অবস্থায় থাকছে, তখন যখন মুক্ত অবস্থায় থাকার পর তারা যখন নিউক্লিয়াসে আবদ্ধ হচ্ছে, তখন স্বাভাবিকভাবে নিউক্লিয়নগুলো আবদ্ধ হলে তখন পরমাণু সৃষ্টি হচ্ছে, তাই তো? তাহলে যে এখানে আমরা বলতে পারি নিউক্লিয়নগুলো, দেখো সহজ সহজ সংজ্ঞা, কিছু নেই। নিউক্লিয়নগুলো নিউক্লিয়াসে পরস্পরের সাথে সংঘবদ্ধ হওয়ার সময় কি হয়? কিছু পরিমাণ শক্তির মুক্তি ঘটায়। সংঘবদ্ধ হওয়ার সময় পারস্পরিক আকর্ষণের কারণে, তারা তো পরস্পরকে আকর্ষণ করে তবে তো সংঘবদ্ধ হয়, তবে তো মুড়ির মোয়ার মতন একদম জোটবদ্ধ হয়ে থাকে। সংঘবদ্ধ হওয়ার সময় পারস্পরিক আকর্ষণের কারণে কি করে? পারস্পরিক আকর্ষণের কারণে কিছু পরিমাণ শক্তির মুক্তি ঘটায়, কিছু পরিমাণ শক্তি মুক্ত করে, কিছু পরিমাণ শক্তি মুক্ত করে, তাকে বলে কি বলে? তাকে বলে বন্ধন শক্তি। ওকে, তাকে বলে বন্ধন শক্তি। বোঝা গেল? দুটো পার্ট বুঝে নাও, খুব সহজ সহজ, একবার পড়লে আর ভুলবে না। ভর বিচ্যুতি কাকে বলে? ভর বিচ্যুতি হচ্ছে নিউক্লিয়নগুলো যখন আলাদা আলাদাভাবে থাকছে তাদের যা ভর, যখন নিউক্লিয়াসে আবদ্ধ থাকছে তখন কিছুটা ভর কমে যায়, এই ভরকেই বলা হয় ভর বিচ্যুতি, এই যেটা কমে যাচ্ছে। আচ্ছা, আর বন্ধন শক্তি কি বলছে? যখন নিউক্লিয়নগুলো আলাদা থাকার পর যখন সংঘবদ্ধ হয়ে পরস্পরের সঙ্গে তীব্র তড়িৎ আকর্ষণে একত্রিত হয়ে যখন নিউক্লিয়াস তৈরি করছে, তখন সে কিছু পরিমাণ শক্তি ছেড়ে দিচ্ছে, কারণ সে আগের থেকে স্থায়ী হচ্ছে। আর কোনো কিছু তোমরা জানো ফিজিক্সের নিয়ম, যে যত স্থায়ী হয় তার শক্তি তত কম হয়। তাহলে স্থায়ী হলো মানে আগের থেকে কিছু পরিমাণ শক্তি সে ছেড়ে দিল, সেই শক্তিকে বলছে বন্ধন শক্তি। দেখো আর একটা পার্ট আছে, সেই পার্টটা এবার চলো বলি। সেটা একটা সমীকরণটা যা রাশিমালাটা লিখতে বলেছে। দেখো পরের প্রশ্নটা হচ্ছে নিউক্লিয়াসের কোনো মোলের পর ভর সংখ্যা দেওয়া আছে, পরমাণু কক্ষপথ নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, বন্ধন শক্তি রাশিমালা। সেক্ষেত্রে বন্ধন শক্তি রাশিমালা হবে, ভালো করে দেখে নাও, বন্ধন শক্তি সমান সমান জেড সমান, দেখো জেড ইন্টু এমপি, পরিষ্কার করে লিখি, জেড ইন্টু এম এর সাফিক্স এপি এমপি প্লাস এ মাইনাস জেড এম এন। ওকে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দাও, মাইনাস এম ক্যাপিটাল এম, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দাও, আর বাইরে লেখো সি স্কোয়ার। ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো। তাহলে জেড এখানে কি? জেড এখানে এই যে পরমাণু ক্রমাঙ্ক বলেছে, এমপি, এই এমপি আর এম এনটা একটু এখানে লিখি। এমপি হচ্ছে প্রোটনের ভর, আর এন হচ্ছে নিউটনের ভর, আচ্ছা, জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম মানে হচ্ছে তোমার এই যে নিউক্লিয়াসের ভর, টোটাল ভরটা এম আর ইন্টু সি স্কোয়ার। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। ওকে, এই সমীকরণটা শুধু মনে রেখো, এটা প্রতিষ্ঠা করতে কোনো দিনই দেবে না, এটা শুধু সমীকরণটা পরীক্ষায় আসতেই পারে, ঠিক আছে? এইটা মনে রেখো, সমীকরণটা জাস্ট। চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন 4.9, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? সিএল, বিআর, এফ এবং আইকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। শুধু সাজাতে বলেছে, ব্যাখ্যা করতে কিন্তু বলেনি। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? আগে দুটো পার্ট করে নাও। তড়িৎ ঋণাত্মকতা তোমরা জানো যে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকাকালীন বন্ধন সৃষ্টিকারী
এই সংজ্ঞাটা আসে পরীক্ষায়। ইলেকট্রন যুগলকে কোনো মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, একটুখানি বুঝিয়ে দিই, যদিও সেটা উত্তরের পার্ট নয়, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো এ আর বি সমযোজী বন্ধনে আবদ্ধ। সমযোজী এক বন্ধন মানে কটা ইলেকট্রন তোমরা জানো? দুটো ইলেকট্রন। এবার এই যে সমযোজী বন্ধনে আবদ্ধ এই যে ইলেকট্রন, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন যুগল, দেখো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকাকালীন বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন যুগলকে এও চাইবে এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন ওর দিকে সরে আসুক, বিও চাইবে তার দিকে সরে আসুক। এই যে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করতে চাইবে, এও চাইবে বিও চাইবে। এই যে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে, ইচ্ছাকে, প্রবণতাকে, এটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ওকে, চলো 2 নম্বর বলি। 2 নম্বর কি বলেছে? হ্যালোজেন ClBrFi কে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি আমরা কাকে জানি? আমরা জানি সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার? তাহলে তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। ঊর্ধ্বক্রম বলেছে ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে বড় সাজালে I লেস দেন কি হবে? Br লেস দেন Cl লেস দেন F। ওকে, এইটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম। ওকে, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম। বোঝা গেল? সব থেকে বেশি হচ্ছে ফ্লোরিন আর সব থেকে কম হচ্ছে আয়োডিন। তাহলে ঊর্ধ্বক্রমে, তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঠিকই আছে। আচ্ছা, নেক্সট চলো, এটা ভালো করে বুঝে নাও। XYZ মৌলগুলির পারমাণবিক সংখ্যা 6, 8 ও 10। Z হলো একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। তাহলে আগে লিখে নাও তো XYZ। X এর পারমাণবিক সংখ্যা কত? 6, Y এর 8 আর Z এর 10। তার মধ্যে আবার বলে দিয়েছে তাহলে X এর, তাহলে Y আবার বলে দিয়েছে Y একটি, Z একটি বলেছে। কোনটা বলেছে? Z একটি নিষ্ক্রিয় মৌল, তাই তো, নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। দেখো Z একটি নিষ্ক্রিয় মৌল বলার দরকার ছিল না, এমনিই দেখো প্রত্যেকের পারমাণবিক সংখ্যা দিয়ে দিয়েছে, এমনি হয়ে যাবে। তাহলে 1 নম্বর প্রশ্ন কি বলছে? মেন্ডেলিভের, এটা মেন্ডেলিভের হবে। পর্যায় সারণীতে Y মৌলটির অবস্থান লেখো। বেশ, তাহলে ইলেকট্রন বিন্যাস করে ফেলো তো, ইলেকট্রন বিন্যাস করে ফেলো। 6 মানে কত? 2,4। 8 মানে কত? 2,6। আর 10 মানে 2,8। দেখতেই পাচ্ছ এটা নিষ্ক্রিয় মৌল, দেখাই যাচ্ছে নিষ্ক্রিয় মৌল। সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। আচ্ছা, এইবার Y মৌলটির পর্যায় সারণীতে অবস্থান। Y মৌলটির শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। আর তাহলে Y মৌলটি, তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর, তাহলে ব্যবহৃত কক্ষপথ সংখ্যা, ইলেকট্রন সাজাতে গেলে ব্যবহৃত কক্ষপথ কটা প্রয়োজন হয়েছে? দেখতেই পাচ্ছ দুটো, এই যে K আর L, দুটো কক্ষপথ। তাহলে সুতরাং পর্যায় কত? পর্যায় হচ্ছে দ্বিতীয় পর্যায়। কারণ আমরা নিয়ম জানি যে কোনো মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করলে যতগুলো কক্ষপথ প্রয়োজন হবে সেটা তার পর্যায় নির্দেশ করে, এবং শেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেটা শ্রেণী নির্দেশ করে, এবং শেষ কক্ষপথে থেকে 6টা ইলেকট্রন। এ প্রসঙ্গে তোমাদের একটা জিনিস শিখিয়েছি আমি আগেও। যদি সর্বশেষ কক্ষপথে 1টি এবং 2টি ইলেকট্রন থাকে তাহলে কিন্তু শ্রেণী হয় 1 এবং 2, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কিন্তু যদি 2 এর বেশি হয় সেক্ষেত্রে আবার তার সঙ্গে 10 যোগ করতে হয়। যেহেতু Y এর শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে, তো সুতরাং শ্রেণী 6 এর সঙ্গে কত যোগ করব? 10। সুতরাং কোন শ্রেণী হলো? তাহলে 16 নম্বর শ্রেণী। বোঝা গেল? 16 নং শ্রেণী। ক্লিয়ার? 16 নং শ্রেণী। ওকে, চলো এবার আরেকটা প্রশ্ন, 2 নম্বর। তাহলে 1 নম্বরের ব্যাপারটা বুঝিয়ে দিলাম। দ্বিতীয় পর্যায়ে 16 নম্বর শ্রেণীতে থাকবে Y। দ্বিতীয় পর্যায়ের 16 নম্বর শ্রেণী। এবার দেখো বলছে 2 নম্বর প্রশ্ন বলছে কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? কোথায় করব? চলো এখানে করি। কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি, X এর, Y এর নাকি Z এর? আচ্ছা, X এর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন 4টে, Y এর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন 6টা, আর Z এর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন 8টা। তাহলে Z এখানে কোনো কম্পিটিশনেই আসছে না, কারণ Z নিষ্ক্রিয় মৌল। ও ইলেকট্রন নেবেও না, ইলেকট্রন দেবেও না, কিচ্ছু করবে না। তাহলে কম্পিটিশনটা আসছে X আর Y এর মধ্যে। এখন X এর সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আর Y এর সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন। ঠিক আছে, এবার যার তাহলে X এর সর্বশেষ অষ্টক পূর্তি করতে গেলে 4টি ইলেকট্রন দরকার, তাই তো। আর Y এর সর্বশেষ কক্ষপথে, তাহলে দেখো X এবং Y এর মধ্যে Xও কিন্তু পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে,
এবার ব্যাপারটাকে এইভাবে ভাবতে পারি, দ্বিতীয় পর্যায়ে এক্স আগে আছে আর ওয়াই দ্বিতীয় পর্যায়ে, এও দ্বিতীয় পর্যায়ে পরে আছে। এবার আমরা পর্যায়ে বরাবর যত বাম দিক থেকে ডান দিকে যাই তত কি জানি, পরমাণুর আকার তত কি হয়, ছোট হয়। তাহলে নিশ্চয়ই এক্স এর থেকে ওয়াই আকারে ছোট। তাহলে এক্স এর থেকে ওয়াই আকারে ছোট হওয়ার জন্য তাহলে ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতা আমরা পর্যায় সারণীতে কি জানি, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বাড়ে, কারণ পরমাণুগুলো আকারে কি হয়, ছোট হয়, ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা বাড়ে। তাহলে স্বাভাবিকভাবে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি হবে? অবশ্যই তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই ওয়াই এর বেশি হবে। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই ওয়াই এর বেশি। আরও একটা কারণে হবে, দেখো এর মাত্র 2টো ইলেকট্রন গ্রহণ করলেই অষ্টকপূর্তি হয়ে যাচ্ছে, কিন্তু এর 4টে ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে এর ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে অনেক সহজ ব্যাপারটা, তাহলে এর ইলেকট্রন ত্যাগ করাটা অনেক ইজি হবে। তাই অবশ্যই সব দিক দিয়ে বিচার করতে গেলে। চলো 3 নম্বর প্রশ্ন কি আছে দেখি। বলছে এক্স ও ওয়াই এর মধ্যে কোন মৌলটির পরমাণুর আকার কম? অলরেডি বলেই দিলাম, ওই আলোচনাতেই বেরিয়ে এলো। এক্স এবং ওয়াই এর মধ্যে ওয়াই এর পরমাণুর আকার কম, কারণ তারা একই পর্যায় বরাবর আছে। ওয়াই এক্স এর ডান দিকে আছে, ওয়াই এক্স এর ডান দিকে আছে। যে যত ডান দিকে থাকবে পর্যায় বরাবর সে তত ছোট হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। চলো 4.10 কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ক্রমশ পুরু হয় কেন? চলো দেখে নিই। কপার সালফেটকে আয়নিত করো, Cu2 প্লাস SO4 2-, তাহলে এইটা হচ্ছে ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন আর এটা অ্যানায়ন। ক্যাটায়ন কোথায় যায়? ক্যাটায়ন কোন দিকে যায়? ক্যাথোডে যায়। আর অ্যানায়ন কোথায় যায়? অ্যানোডে যায়। তাই তো জানি আমরা। এইবার দেখ, এবার কপারের তড়িৎ বিশ্লেষণের সময় কি করা হয়? কপারের তড়িৎ বিশ্লেষণ করার সময় এই যে ভোল্টামিটার, কপার ক্যাথোড ক্রমশ পুরু হয় কেন? এই যে ক্যাথোড তড়িৎদ্বার আর এইটা ধরলাম আমি অ্যানোড তড়িৎদ্বার। ঠিক আছে, অ্যানোড তড়িৎদ্বার। এবার দ্রবণে কি রয়েছে? দ্রবণে কপার সালফেট রয়েছে। এবার এই Cu2 প্লাস ক্যাথোড মানে কি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ক্যাথোড মানে হচ্ছে ইলেকট্রন ব্যাংক। এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, প্রচুর ইলেকট্রন নিয়ে ক্যাথোড বসে আছে। এবার Cu2 প্লাস আয়ন, এর 2খানা ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে এর 2খানা ইলেকট্রন কম আছে, সে কোথায় যাবে? সে নিশ্চয়ই ব্যাংকে যাবে। তোমার যদি টাকা তোলার প্রয়োজন হয় তুমি তো ব্যাংকে যাবে। তাহলে ক্যাথোডও এই Cu2 প্লাস আয়নগুলো ক্যাথোডে গেল। তাহলে ক্যাথোডে গিয়ে ও কি করলো? ক্যাথোড থেকে 2খানা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু রূপে এখানে সঞ্চিত হলো। তাই তো, সঞ্চিত হলো এইভাবে, সেই জন্য ক্যাথোড তড়িৎদ্বার। তাহলে এই কপার ধাতু উৎপন্ন, কপার ধাতু সঞ্চিত হওয়ার ফলে সঞ্চিত হওয়ার জন্য ক্যাথোড ক্রমশ কি হয়? ক্রমশ পুরু হয়। ওকে, এই কারণে। আর অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়, সেটাও বলে দিই। কারণ এই যে দ্রবণ থেকে Cu2 প্লাস গুলো তো এখানে গেল, তাহলে দ্রবণে Cu2 প্লাস কমে গেল। শুনে রাখো, দ্রবণে Cu2 প্লাস কমে গেল। সেই ঘাটতি পূরণ করার জন্য এই অ্যানোড কপার তড়িৎদ্বার থেকে Cu2 প্লাস আয়নগুলো দ্রবণে চলে আসে। ফলে প্রতি মুহূর্তে অ্যানোড তড়িৎদ্বার থেকে Cu2 প্লাস আয়ন দ্রবণে চলে আসার ফলে অ্যানোড ক্রমশ কি হবে? ক্ষয়ে যাবে। ক্লিয়ার? এটাও মনে রেখো। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন। চলো, 2টো প্রশ্ন আছে। সেকেন্ড প্রশ্ন, অ্যানোড মাঠ কি? দেখো, অ্যানোড মাঠ কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আগেও বহুবার বলেছি তোমাদের। দেখো, অবিশুদ্ধ কপারের তড়িৎ বিশোধনের সময়, অবিশুদ্ধ কপারের তড়িৎ বিশোধনের সময়, অর্থাৎ পিউরিফিকেশনের সময় আর কি, বিশোধনের সময় অ্যানোড তড়িৎদ্বারকে ঘিরে কি রাখা হয়? একটা মসলিনের কাপড় রাখা হয়। ঠিক আছে, এইবার কি হয়? অবিশুদ্ধ কপারের সঙ্গে, অবিশুদ্ধ কপারের মধ্যে, এই যে অবিশুদ্ধ কপারের মধ্যে নানান রকম অশুদ্ধি থাকতো। অবিশুদ্ধ কপারের সাথে মিশ্রিত কিছু ধাতুগুলো দ্রবীভূত হয়ে যায়, কিন্তু
কিছু মেটাল যেমন AU, AG, প্লাটিনাম ইত্যাদি মূল্যবান ধাতুগুলো কি হয়, ওই মসলিন কাপড়ে এসে কাদার মতন সঞ্চিত হয়, একে অ্যানোড মাড বলে, অ্যানোড মাড বা অ্যানোড কাদা বলে। বোঝা গেল কি হচ্ছে? কপারের তড়িৎ বিশোধনের সময় যখন কপারকে অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার তৈরি করার এই প্রক্রিয়ার সময় অ্যানোড তড়িৎদ্বারকে ঘিরে একটা মসলিনের কাপড় জড়িয়ে রাখা হয়, এবং অবিশুদ্ধ কপারের মধ্যে নানান রকম অশুদ্ধি থাকে, যেগুলো ধরো তোমার আয়রন, জিঙ্ক, নিকেল, এগুলো তো যৌগরূপে দ্রবীভূত হয়ে যায়, কিন্তু কিছু ধাতু রয়েছে নোবেল মেটাল যেগুলো অ্যানোডের তলায় অ্যানোড কাদা হিসেবে সঞ্চিত হয়, এদেরকে বলা হয় অ্যানোড মাড। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি। কোয়েশ্চেন নাম্বার 4.11, শর্ত উল্লেখ করে স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে কিভাবে H2SO4 প্রস্তুত করা হয় তা সমিত সমীকরণ সহ লেখো। দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে উৎপন্ন যে সালফার ডাইঅক্সাইড, আমি 1 নম্বর করে লিখছি, সেটা আমরা লিখব SO2 এর জারণ, এরকম পয়েন্ট করে তুমি লিখতে পারো, SO2 এর জারণ, অক্সিডেশন অফ SO2। সেই পয়েন্টে তুমি কি লিখবে, যে উৎপন্ন SO2 কে অতিরিক্ত বায়ুর মিশ্রণ সহ, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা, আগেও বহুবার এটা তোমাদের প্র্যাকটিস করানো হয়েছে, সলভ করানো হয়েছে। অতিরিক্ত SO2 কে অতিরিক্ত বায়ুর মিশ্রণ সহ ধুলোবালি ও জলীয় বাষ্প থেকে সম্পূর্ণরূপে মুক্ত করার পর, কারণ ধুলোবালি মুক্ত করা হয় এই কারণে যে এরপরে যে অনুঘটক ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের মধ্যে দিয়ে পাঠানো হবে সেটা খুব মূল্যবান ধাতু, হ্যাঁ ঠিক আছে, মূল্যবান অনুঘটক, যে কারণে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো বায়ুর মিশ্রণকে ধুলোবালি, কথাটা লিখতে হবে, ও জলীয় বাষ্প থেকে মুক্ত করে, জলীয় বাষ্প থেকে মুক্ত করে কি করতে হবে, সম্পূর্ণরূপে মুক্ত করার পর বিশুদ্ধ ও শুষ্ক গ্যাস মিশ্রণ, এই যে গ্যাস মিশ্রণ SO2 এবং O2 গ্যাস মিশ্রণকে কি করা হলো, 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5 অনুঘটকের, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অর্থাৎ V2O5 অনুঘটকের মধ্য দিয়ে পাঠানো হলো। তাহলে V2O5 অনুঘটকে পাঠানো হলো, তাহলে কি হলো, জারিত হয়ে, এখানে লিখে দাও SO2 জারিত হয়ে কি তৈরি করলো, SO3 উৎপন্ন করে। দেখো, জটিল কিছু নেই কিন্তু, পরিষ্কার কথা। উৎপন্ন SO2 কে অতিরিক্ত বায়ুর মিশ্রণ সহ ধুলোবালি ও জলীয় বাষ্প থেকে মুক্ত করে বিশুদ্ধ ও শুষ্ক গ্যাস মিশ্রণকে 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের মধ্যে দিয়ে পাঠানো হলো, তাতে SO2 জারিত হয়ে SO3 উৎপন্ন করে। বিক্রিয়াটা কি, বিক্রিয়াটার সমীকরণ লিখতে বলেছে, তাহলে 2SO2 প্লাস O2, এখানে আর শর্ত লেখার দরকার নেই, সমান সমান 2SO3। ওকে, হলো। তাহলে 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর যেটা, SO3 থেকে ওলিয়াম উৎপাদন, দেখো পয়েন্ট করে লিখে দিচ্ছি, এইটাই কিন্তু 3 নম্বর আছে একটা প্রশ্ন। এইবার এই যে SO3 উৎপন্ন SO3 কে কি করা হলো, 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 এর মধ্য দিয়ে চালনা করা হলো। ওকে, তাহলে কি হলো, দেখো H2SO4 SO3 এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করলো H2H2O7। এই H2H2O7 এটাকেই বলা হয় ওলিয়াম। কি বলা হয়, ওলিয়াম। ক্লিয়ার? এবার 3 নম্বর পয়েন্ট, ওলিয়াম থেকে, সুন্দর করে লিখে দিচ্ছি, দেখে নিও, ভালো করে রেডি করো, ওলিয়াম থেকে H2SO4 উৎপাদন। মোট তিনটে পার্ট করে এখানে লেখা হলো, তোমরা এরকম পয়েন্ট করে লিখবে। এইবার এই ওলিয়ামের সঙ্গে H2H2O7 পাইরোসালফিউরিক অ্যাসিড এর সঙ্গে প্রয়োজন মতন জল মিশিয়ে কি করা হয়, 2H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। এখানে কি লিখবে, প্রয়োজন মতো জল মিশিয়ে
প্রয়োজন মতন জল মিশিয়ে বিভিন্ন ঘনত্বের বা বিভিন্ন গাঢ়ত্বের H2SO4 উৎপাদন করা হয়। ওকে, পুরো নোটাকায় লেখা থাকলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তিনটে শর্ত। প্রথমে SO2 এর জারণ হলো। SO2 কে অক্সিজেনের সঙ্গে অর্থাৎ বায়ুর মিশ্রণ সহ ধুলোবালি ও জলীয় বাষ্পমুক্ত কেন করা হয় সেটাও বলে দিলাম। এই V2O5 ভ্যানাডিয়াম পেরক্সাইড অনুঘটক অত্যন্ত মূল্যবান, কস্টলি, সেই জন্য এটা যাতে নষ্ট না হয় তার জন্য। তাহলে উৎপন্ন হলো কি SO3। তারপরে কি হলো, SO3 কে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে চালনা করে ওলিয়াম উৎপন্ন করা হলো, ধুমায়মান সালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড। এবার তারপরে ওলিয়াম তৈরি করা থাকলো, তার মধ্যে প্রয়োজন মতন জল মিশিয়ে বিভিন্ন ঘনত্বের বা বিভিন্ন গাঢ়ত্বের সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা। ক্লিয়ার? তারপরে দেখো 4.12 কিভাবে রূপান্তর করবে C2H2 দ্যাট ইজ অ্যাসিটিলিন থেকে Br2CH অর্থাৎ 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন কিভাবে তৈরি করা হবে। দেখো কি করতে হয়, প্রথমে ফার্স্ট পার্টটা আনসার দিচ্ছি। ফার্স্ট পার্টটা অর্থাৎ C2H2 থেকে রূপান্তর কি Br2CH কি করতে হয়। প্রথমে দেখো, প্রথমে অ্যাসিটিলিনকে কি করলাম, অ্যাসিটিলিনকে প্রথমে গ্যাসীয় ব্রোমিনের মধ্যে দিয়ে চালনা করলাম, অর্থাৎ গ্যাসীয় ব্রোমিনের মধ্যে দিয়ে চালনা করলাম। তাহলে যেটা প্রথমে তৈরি হবে দেখো CHBr ডবল বন্ড CHBr, এটার নাম কি, এটার নাম 1,2 ডাইব্রোমো ইথিন। কি তৈরি হলো 1,2 ডাইব্রোমো ইথিন। এর মধ্যে দিয়ে পুনরায় ব্রোমিন চালনা করলে আলটিমেটলি তৈরি হবে Br2CH অর্থাৎ 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন। ওকে, বেশ সহজ ব্যাপার। তাহলে কি করলাম, গ্যাসীয় ব্রোমিন চালনা করলাম। যদিও আরও একটা রাস্তা আছে, সেটা হচ্ছে দ্রাবকের অনুপস্থিতিতে লালাব বাদামি রঙের তরল ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করেও কিন্তু একই ঘটনা ঘটবে, মনে রেখো। তবে এটা সহজ, গ্যাসীয় ব্রোমিন পাঠালে আর ওইসব দ্রাবক ঠাবক আলাদা করে আর লিখতে হবে না, ঝামেলা কম, মনে থাকবে তোমাদের সহজেই। এটা লিখো। চলো সেকেন্ড পার্টের জন্য আলাদা করে এরকম বক্স বানিয়ে নিও। ভিনিগারের একটি ব্যবহার। তাহলে ভিনিগারের ব্যবহার 1 নম্বর আছে, 2+1 বুঝতেই পারছো। সরাসরি লিখে দাও, খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহৃত হয়। খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহৃত হয়, তাই তো? খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনিগার ব্যবহৃত হয়। ব্যাস, একটি ব্যবহার বলেছে। এছাড়াও ভিনিগার আরও অনেক ব্যবহার আছে। ভিনিগার খাদ্যদ্রব্য তৈরি করতেও ব্যবহার করা হয়। ভিনিগারতে বিভিন্ন ধরনের ওষুধ প্রস্তুত করা হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো শেষ প্রশ্ন, কিভাবে ইথিলিন থেকে পলিথিন প্রস্তুত করা হয় তার সমীকরণ সহ লেখো। আর এলপিজি সিলিন্ডারের দুর্গন্ধযুক্ত পদার্থটি কি। চলো ইথিলিন থেকে পলিথিন, প্রথম প্রশ্নটার উত্তর আগে দিয়ে নিই। প্রথম প্রশ্নটা কি বলছে, প্রথম প্রশ্নটা হচ্ছে ইথিলিন থেকে পলিথিন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও অনেক জায়গায় দেখতে পাচ্ছি এই প্রশ্নটা। আচ্ছা, ইথিলিনকে প্রথমে দেখো, পুরো ব্যাপারটাই লিখতে হবে কিন্তু, একটু বাদ দেওয়া চলবে না। ইথিলিনকে প্রথমে 1,500 থেকে 2,000 বায়ুমণ্ডলীয় চাপে, 2,000 ATM চাপে, 1,500 থেকে 2,000 ATM চাপে তরলে পরিণত করা হয়। তরলে পরিণত করা হয়। ব্যাস, ইথিলিনকে প্রথমে তরলে পরিণত করা হলো। তারপর এই তরল ইথিলিনকে এবার এই তরল ইথিলিনকে কি করা হলো, কোনো পারক্সাইড বা অক্সিজেনের উপস্থিতিতে, দেখো এইগুলো ইনফরমেটিভ ব্যাপার, এগুলো বোঝানোর ব্যাপার কম, এগুলো মুখস্থ রাখতে হবে। উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে ইনঅর্গানিক পার্ট, অর্গানিকের পার্ট, কিছু কিছু জিনিস তোমাদের পুরো মুখস্থ রাখতে হবে। 150 থেকে 200 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে বহু সংখ্যক
ইথিলিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করবে, পলিথিন উৎপন্ন করবে। বোঝা গেল ব্যাপারটা? প্রথমে ইথিলিনকে 1500 থেকে 2000 ATM চাপে উচ্চ চাপে তরলে পরিণত করা হলো। তারপরে এই তরল ইথিলিনকে কোনো পারক্সাইড বা অক্সিজেনের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত করলে বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ দেখো NCH2 ডবল বন্ড CH2, বহু সংখ্যক ইথিলিন বোঝাতে এখানে N ব্যবহার করা হচ্ছে, যেখানে N এর মানটা হচ্ছে গ্রেটার দেন 1000, অর্থাৎ অণুর সংখ্যা হচ্ছে 1000-এরও বেশি। ভাবো ব্যাপারটা। তাহলে এটাকে কি করা হচ্ছে, 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেন বা কোনো পারক্সাইড বা ক্রোমিয়াম অক্সাইড ইত্যাদি যাই হোক উপস্থিতিতে উত্তপ্ত করলে কি হচ্ছে একটু দেখো, CH2 হোল টু দি পাওয়ার n। তাহলে এটা হচ্ছে ইথিলিন আর এটা কি, এটা হচ্ছে পলিথিন। ওকে, আচ্ছা, আর একটা প্রশ্ন এর সঙ্গে রয়েছে, একদম শেষে জায়গা নেই, এখানে লিখে দিই। সেটা হচ্ছে এলপিজি সিলিন্ডার দুর্গন্ধযুক্ত পদার্থটি কি? এলপিজি সিলিন্ডারে পদার্থটি হলো, দুর্গন্ধযুক্ত পদার্থটি হলো ইথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটান বা মারক্যাপটান যাই হোক বলে। ওকে, ইথাইল মারক্যাপটান। এলপিজি সিলিন্ডার দুর্গন্ধযুক্ত পদার্থটা ইথাইল মারক্যাপটান, এর গন্ধের জন্যই আমরা এলপিজি যে লিক করছে সেটা বুঝতে পারি, সাবধানতা অবলম্বন করতে পারি। ঠিক আছে, এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবজেক্টিভে আসে। তাহলে এইভাবে আমাদের এই গ্রুপ ডি সলভ কমপ্লিট হলো। পাঠাকামারি রাজেন্দ্রনাথ হাই স্কুলের গ্রুপ ডি পোর্শনটি কমপ্লিট করলাম। প্রত্যেকটি প্রশ্ন সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তোমাদের, তোমরা ভালো করে বুঝে নিও। যেগুলো নোট আকারে লিখে দিয়েছি সেগুলো নোট লিখে নিও। কোথাও কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানিও, আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রস্তুতি নাও, প্রত্যেকে ভীষণ মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থেকো, কারণ পরীক্ষা তোমাদের আর বেশি দেরি নেই। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। এখন এই পর্যন্তই, ভালো থেকো।